আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। প্রথমেই কবিতা আলোচনা করার আগে একটু কবি পরিচিতি সম্পর্কে আমরা জেনে নেব। কবি জয় গোস্বামী জন্ম 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দ, জন্ম কলকাতায়। শিশু অবস্থায় জয় গোস্বামীর পিতামাতা, পিতা মধুসূদন গোস্বামী, মাতা সবিতা গোস্বামী। পরিবার চলে আসে নদিয়ার রানাঘাটে। সেখানেই কবির বাল্য অবস্থা এবং শিক্ষা দীক্ষার শুরু। পরবর্তীতে কবি পরিবার আবার কলকাতায় অবস্থান করেন। আনন্দের কথা, কবি এখনো বেঁচে আছেন এবং কাব্য সাধনায় মগ্ন আছেন। আমাদের আলোচ্য কবিতার মূল গ্রন্থের নাম পাতার পোশাক। এই পাতার পোশাক কাব্যগ্রন্থটি 1997 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই কাব্যের 3টি পর্ব রয়েছে, যথা পাতার পোশাক, সেতু শ্রম, অভিজ্ঞতা ও কবি কাহিনী। আমাদের পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি পাতার পোশাক পর্ব থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মূল গ্রন্থের নাম পাতার পোশাক। কবি জয় গোস্বামীর লেখা উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের সঙ্গে আমরা পরিচয় করে নিই। কবির প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। দ্বিতীয়ত উন্মাদের পাঠক্রম, এটি কাব্যগ্রন্থ। এরপর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউ পাতা। এই ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থটি আনন্দ পুরস্কার প্রাপ্ত। ভূতুম ভগবান। এরপর বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা। এই বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। পাগলি তোমার সঙ্গে। এই পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থটি পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। এরপর সূর্য পোড়া ছাই প্রভৃতি আরও কাব্যগ্রন্থ আছে। এখানে বিশেষ যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমি উল্লেখ করলাম। সেই সঙ্গে কাব্যোপন্যাস, উল্লেখযোগ্য কাব্যোপন্যাস জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভিজেছিল। এছাড়া তিনি তার লেখা কাব্যনাটক যেখানে বিচ্ছেদ। শুধু ক্লাসের আলোচনাই নয়, এই যে মূল গ্রন্থগুলি আমরা বললাম, এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও প্রশ্ন এসে থাকে। যেমন ঘুমিয়েছ ঝাউ পাতা উল্লেখযোগ্য, ভূতুম ভগবান, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে শর্ট কোশ্চেনে এসে থাকে। তো যাই হোক, এবার আমরা কবিতার মূল পর্বে চলে যাব। প্রথমে তো আমাকে জেনে রাখতে হবে যে কবিতা কবি মনের শৈল্পিক প্রকাশ, অর্থাৎ একজন কবি যা দেখছেন, যা কল্পনা করছেন, যা ভাবছেন, সেটাকে তিনি শিল্পের দ্বারা, কালি কলমের দ্বারা প্রকাশ করছেন। তো এই কবি মনের শৈল্পিক প্রকাশকে বুঝতে হলে, মাথায় ঢুকিয়ে নিতে হলে, বোধগম্য করতে হলে কবির কাব্য পরিচয় সম্পর্কে, কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করা আবশ্যক। এই কবি জয় গোস্বামী তিনি জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তার কাব্য বৈশিষ্ট্যকে খুব সংক্ষেপে আলোচনা করলে আমরা যা পাই সেটা হচ্ছে বাঙালির, বাংলা কাব্যপ্রেমীদের মুখে মুখে জয় গোস্বামীর কবিতার লাইন ঘোরাফেরা করে। দ্বিতীয়ত, তার কবিতার ভাষা যেন দৈনন্দিন জীবনের মানুষের মুখের ভাষা। ব্যক্তিগত জীবন, দারিদ্রতার সঙ্গে লড়াই, সংগ্রাম জয় গোস্বামীর কবিতায় প্রতিফলিত হয়েছে। এছাড়াও অপ্রচলিত শব্দ, চিত্রকল্পের ব্যবহার, নাটকীয়তা, গল্পরাস তার কবিতার মধ্যে খুব সুন্দর এবং সুচারুভাবে ব্যবহৃত হয়েছে। তো যাই হোক শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আর কথা না বাড়িয়ে আমি কবিতার মূল ভাববস্তুটা একটু আগে জেনে নেব, তোমাকে জানিয়ে দেব। তার কারণ কবিতার মূল ভাববস্তু গল্পের ছলে জেনে নিলে কবিতা বোঝা আমাদের ক্ষেত্রে সহজ হয়ে দাঁড়াবে।
এই যে অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্র, অস্ত্র জিনিসটা কি আমরা সবাই জানি, কিন্তু তোমরা মুখে আমতা আমতা করছো। অস্ত্র বিষয়টা সংক্ষেপে বলতে গেলে এরকমই দাঁড়ায়, কোনো কিছুকে কেটে ফেলার জন্য, ছেঁটে ফেলার জন্য, ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য ধারালো বস্তু বিশেষ, সেটা হচ্ছে অস্ত্র। এবং অস্ত্রের বিরুদ্ধে যেহেতু গান বলা হয়েছে, সেই গানটা কি জিনিস সেটাও আমাকে একটু জেনে নিতে হবে। নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট সুর, তাল, লয় ও ছন্দে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা। এই সঙ্গীত বা সুমধুর ধ্বনি যেমন মানুষের মনকে একাধারে প্রশান্তি দেয়, তেমনি কবি সাহিত্যিকগণ গান ও কবিতা রচনার মাধ্যমে সমাজকে বিশেষ এক বার্তা দিয়ে থাকেন। অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রেও গান এবং কবিতার বিশেষ এক ভূমিকা রয়েছে। আলোচ্যমান কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এখানে জয় গোস্বামী তার কবিতা ও গানের মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে কলম ধরেছে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে কলম ধরেছেন। এই কবিতা সারসংক্ষেপ আলোচনা করলে এরকমটা দাঁড়ায়, এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যুদ্ধ বিরোধিতা, যুদ্ধ নয় শান্তি চাই। গানকেই বর্ম হিসাবে ব্যবহার করে কবিতার কথক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়িয়েছেন। সমাজে লোভী, চিল, শকুন নের আনাগোনা, কবির সম্বল সেখানে একটি মাত্র কোকিল, যে কিনা সৃষ্টিশীল সত্তার প্রতীক। গান এবং গান যেন ঋষি বালকের মতোই নিষ্পাপ ও পবিত্র হয়ে সমাজকে পথ দেখিয়েছেন। প্রেম ভালোবাসার দ্বারা সবকিছুই জয় করা সম্ভব। কবি জয় গোস্বামীর কবিতায় অস্ত্র ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। দু একটি গানের মাধ্যমেই কবি রক্তের দাগ মুছে ফেলতে চান, সমস্ত অন্যায়কে ধুয়ে মুছে ফেলতে চান। এই গান মাথায় ময়ূর পালক গোজা যে ঋষি বালক, সে ঋষি বালক কি পুত পবিত্র নিষ্পাপ, তার গায়ে যদি অস্ত্র সমর্পণ করা যায়, তাহলে এখানে গান পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এক সুন্দর সমাজ জীবনের জন্ম দিতে পারে। তাই অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, অস্ত্রের বিরুদ্ধে গান পাথেয় হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এবার আমরা কবিতার সরব পাঠ দেব এবং সেই সঙ্গে সঙ্গে শব্দার্থ, টিকা টিপ্পনী, বিশ্লেষণগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। কবিতা পাঠ করছি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। প্রথম স্তবক, এর ব্যাখ্যাটা আমরা জেনে নেব। অস্ত্র ফেলো, ফেলো শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করো, ত্যাগ করো, প্রত্যাখ্যান করো, রেখে দাও ইত্যাদি। অস্ত্র রাখো পায়ে, পায়ের নিচে, মানে ওটাকে আর গ্রহণ করার দরকার নেই। অস্ত্রটাকে কবি এখানে প্রত্যাখ্যান করতে বলেছে, দূরে সরিয়ে দিতে বলেছে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। আমি, স্বভাবতই প্রশ্ন আসে এই কবিতায় ব্যবহৃত আমি কে? এখানে আমি হলেন মানবতার ধর্মে দীক্ষিত কবিতার কথক। সহৃদয় পাঠক হতে পারে, কবি নিজে হতে পারেন, যিনি কবিতা পড়ছেন তিনি হতে পারেন। এক কথায় মানবতার ধর্মে দীক্ষিত কথককে বোঝানো হয়েছে এখানে আমি বলতে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এগিয়ে আসি শব্দের অর্থ সামনের দিকে এগিয়ে চলি। এবং হাজার হাতে পায়ে বলতে এখানে কি বলছে, গানকে সঙ্গী করে কবি অসংখ্য প্রতিবাদী মানুষকে নিয়ে এগিয়ে চলেছেন। মোদ্দা কথা এটাই দাঁড়ালো যে অস্ত্র, কবি প্রথমে কবিতার প্রথম চরণেই অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে কবি অসংখ্য প্রতিবাদীকে নিয়ে এগিয়ে চলেছে। কোথায় এগিয়ে চলেছে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, বুলেট শব্দের অর্থটা হচ্ছে কি, যে বুলেট মানে হচ্ছে ক্ষুদ্র গোলাকার ধাতব বস্তু যা ভেদ করতে সক্ষম, মানে একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ বন্দুকের গুলি।
তো উঠে দাঁড়ায় হাত নাড়িয়ে, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে, হ্যাঁ, তিনি কি করছেন, যে হাত নাড়িয়ে মানে হাতকে হেলিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে বুলেট তাড়াই, বুলেটকে দূরে সরিয়ে ফেলে দেওয়া হচ্ছে কিসের দ্বারা, গানের। এর আগে আমরা বলেছি গান মানুষকে মানুষের সুখে দুঃখে ভালো মন্দতে, হ্যাঁ, গান সহায়তা করে থাকে। এই গান চিরন্তন বাণী, সমাজের পথপ্রদর্শক হিসাবে অন্যতম মাধ্যম হচ্ছে গান। তো এই গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম শব্দের অর্থ যুদ্ধে ব্যবহৃত আত্মরক্ষার পোশাক, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যাতে বিপরীত পক্ষ থেকে অস্ত্রের আঘাত গায়ে যেন লাগতে না পারে তার জন্য শক্ত ধাতব বস্ত্র নির্মিত আত্মরক্ষার পোশাক হচ্ছে বর্ম। তাহলে কিসের বর্ম কবি পড়েছেন, গানের বর্ম। অর্থাৎ এই যে গান, ভালোবাসা, প্রেম, প্রীতি, এর দ্বারা সবকিছু জয় করা যায়। কবি আসলে বলতে চেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে অন্যায় নয়, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে সেই অন্যায়কে দূর করে দিয়ে নতুন এক পৃথিবী গড়ার স্বপ্ন। যাই হোক, কবি দ্বিতীয় স্তবকে এসে বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্তমুছি শুধু গানের গায়ে, মাথায় কত শুকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। গান তো জানি একটা দুটো, অর্থাৎ কবি বলছেন যে আমি বেশি কিছু গান জানি না, কিন্তু যে একটা দুটো গান জানি সেগুলো হচ্ছে প্রেমের গান, মানবতার গান, মানুষকে ভালোবাসার গান। তো সেই একটা দুটো গান দিয়েই সে গানকেই কি করি, আঁকড়ে ধরি। আঁকড়ে মানে সজোরে জড়িয়ে ধরা, সজোরে জাপটে জড়িয়ে ধরা। আঁকড়ে ধরি সে খড়কুটো। খড়কুটো শব্দের সাধারণ অর্থ হচ্ছে শুকনো ঘাস, বিচালি, হ্যাঁ, যা সামান্য বস্তু। কিন্তু এই খড়কুটোই, হ্যাঁ, কে আঁকড়ে ধরে, সামান্য বস্তুকে আঁকড়ে ধরেই, হ্যাঁ, কি করি, রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্ত মুছি অর্থাৎ পরিষ্কার করি, ঘষে ঘষে পরিষ্কার করি, হ্যাঁ, গানের গায়ে। তাহলে এখানে গানের গায়ের শব্দটা একটু বুঝে নিতে হবে যে নিরাকার অনুভূতি। গানের গায়ে বলতে এখানে নিরাকার অনুভূতির সুরেলা প্রকাশ। আসলে কবি এখানে বলতে চেয়েছেন গানের দ্বারাই মিলনের সুরে সমস্ত শোষণ, অনৈক্য, বিচ্ছেদ যন্ত্রণা, অমানবিকতা সব কিছুকেই ভুলে যাওয়া। অর্থাৎ গানের দ্বারা মানুষের মনকে জয় করা, প্রেমকে জয় করা, সমস্ত অন্যায়কে মুছে দেওয়া। শুধু তাই নয়, রক্তমুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। শকুন এবং চিল, হ্যাঁ, শকুন চিল সাধারণত অশুভ বার্তাবাহক পাখি, কিন্তু এখানে এই শকুন এবং চিল এই শব্দ দুটি কবি খুব সচেতনভাবে ব্যবহার করেছেন। তিনি বলতে চাইছেন সমস্ত ক্ষতিকর, অকল্যাণকর, ঐক্যবিরোধী, অমানবিকতার প্রতীক। কিন্তু এই যে শকুন বা চিল, এটা বাস্তবিক অর্থেই যে পাখি তা নয়, আমাদের সমাজেই কিছু অন্যায়কারী, অমানবিক মনের পরিচয়, অন্যায় দেখেও যারা চুপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, নিজে যারা অন্যায় করে, এই সব অশুভ শক্তির মানুষদের কথাই কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন। তো যাই হোক, তো কবির সম্বল কি, আমার শুধু একটা কোকিল। অর্থাৎ কবির কাছে কি রয়েছে না, একটাই কোকিল রয়েছে। কোকিল কি, সুরেলা কণ্ঠযুক্ত পাখি, হ্যাঁ, সেই বসন্তে যার আগমন ঘটে, সেই প্রেম, প্রীতি, ভালোবাসায় যেমন প্রকৃতির মনোমুগ্ধ করে ওঠে, তেমনি সমাজের মধ্যে প্রেম এবং ঐক্য চেতনার প্রতীক হিসাবে ব্যবহৃত। অর্থাৎ মানুষের মধ্যে মানুষের যে প্রেম, প্রীতি, ভালোবাসা, এটা প্রকাশ পাচ্ছে। তো এই কোকিলকে আরেকটু যদি আমরা খুব সহজভাবে বলি তো এরকম দাঁড়াবে, এক প্রকার সুগন্ধি পাখি, যা সাধারণত বসন্তকালে দেখা যায়। কোকিলের ডাকে মানুষের মনের মধ্যে যেমন প্রেম চেতনার উদ্ভাস ঘটে, ঠিক এই পাখি প্রকৃতিকে সুর এবং ছন্দে ভরিয়ে তোলে, তেমনি মানুষের মনের মধ্যে প্রেম, ঐক্য, ভালোবাসা, সমাজ জীবনকেও কিন্তু একটা ছন্দময়, গতিময় করে তোলে। তো যাই হোক, এখানে কবির সম্বল হচ্ছে একটা কোকিল, যে কিনা এখানে মানুষকে প্রেমের বার্তা দেয়, অর্থাৎ প্রেমের বার্তাবাহক। যাই হোক, সে কি করবে, গান বাঁধবে সহস্র উপায়ে। গান বাঁধবে মানে গান প্রতিষ্ঠা করবে, গান গাইবে, গান রচনা করবে। কিসের গান, সেটা হচ্ছে মানুষের ভালোবাসার গান, মানবতার গান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সহ অবস্থানের গান তিনি বাঁধবেন। সহস্র শব্দের সাধারণ অর্থ হচ্ছে কি, হাজার। এখানে কবিতায়
কবি একাধিক কৌশল, সহস্র উপায়, উপায় মানে কৌশল, অর্থাৎ একাধিক কৌশলে সেই কোকিল একাধিক নীতিতে গান বাঁধবে, গান রচনা করবে, গান পরিবেশন করবে। সেই গান হচ্ছে মানবতার গান। আচ্ছা, এবার আমরা শেষ স্তবক অর্থাৎ তৃতীয় স্তবকে চলে যাব। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। কবি কিন্তু আবার এটা বলছেন যে অস্ত্র রেখে দাও, অস্ত্রকে পায়ে মারিয়ে দাও, পায়ের ধুলায় মিশিয়ে দাও, অস্ত্রকে হাতে তুলতে হবে না। বর্ম খুলে দেখো আদুর গায়ে, বর্মটা খুলে দেখো, অর্থাৎ সেই যে যুদ্ধের পোশাক, আত্মরক্ষার পোশাক, সেটাকে খুলে ফেলো, খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দের অর্থ হচ্ছে খোলা, খালি গা। তো খালি গায়ে, অর্থাৎ এখানে কবি কিন্তু আদুর শব্দটাকে ব্যঞ্জনা অর্থে ব্যবহার করেছেন, যেখানে বলছে স্বার্থ চিন্তা, স্বার্থ চিন্তা থেকে মুক্ত হয়ে, স্বার্থ চিন্তাকে দূর করে দিয়ে এখানে নিষ্কলুষ এক স্বাধীন স্বচ্ছ মানবতার প্রতীক সত্তা হিসাবে কিন্তু আদুরে কথাটি কবি ব্যবহার করেছেন। বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে খুব সচেতনভাবে আমরা দেখতে পাচ্ছি যে কবি পুনরায় অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেছেন, এবং সেই সঙ্গে কি বলেছেন যে তোমার যুদ্ধের পোশাক অর্থাৎ আত্মরক্ষার পোশাকটা খুলে দেখো আদর গায়ে, খালি গায়ে, অর্থাৎ স্বার্থ, নিজের ব্যক্তি স্বার্থ চিন্তাটাকে চিন্তার বাইরে বেরিয়ে এসে সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে দেখো যে গান দাঁড়ালো, অর্থাৎ গান বাঁধলো, তৈরি করলো কে? ঋষি বালক। ঋষি বালক শব্দের সাধারণ অর্থ হচ্ছে কি? ঋষিপুত্র। কবিতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের বাণী জগৎবাসীকে একত্রিত করেছিল, তারই হয়তো ছায়াপাত এখানে ঘটেছে। মানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরমূর্ছনায় এবং প্রেমের বার্তা দিয়ে সমাজকে একত্রিত করেছিলেন, মানুষকে প্রেমের বাণী দিয়ে মানুষের মন জয় করেছিলেন, মানবতার শিক্ষা দিয়েছিলেন। সেই ছায়াপাত যেন কবিতায় ব্যবহৃত ঋষি বালকের ক্ষেত্রে ঘটেছে। তো গান দাঁড়ালো অর্থাৎ গান রচনা করলো কে? এই ঋষি বালক। যেখানে শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটেছে বলে আমরা অনুমান করছি, ধরে নিচ্ছি। তো সেখানে হচ্ছে মাথায় গোজা ময়ূর পালক। কেন ধরে নিলাম? যে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক গোজা ছিল। এখানে কিন্তু একটা সাদৃশ্য আমরা পেয়ে যাচ্ছি। মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। তাহলে গানটা একটা জায়গায় আবদ্ধ থাকবে না, প্রেমের বাণী, সমাজকে একত্রিত কথা, শহরতলি সব কিছু ছাড়িয়ে নদীতে, নদী, পাক পাখালি, মাঠ, মেটোপথ, গ্রামগঞ্জ সব জায়গায় যেন ছড়িয়ে পড়বে। এখানে দেশ গায়ে, দেশ গায়ে শব্দটি কবি খুব সচেতনভাবে ব্যবহার করেছেন। দেশ গায়ে শব্দের অর্থ হচ্ছে একেবারে প্রত্যন্ত, প্রত্যন্ত অজ পাড়া গায়েও যেন সেই প্রেমের বাণী ছড়িয়ে পড়বে। সেখানে হচ্ছে উন্মুক্ত একটা গ্রাম্য পরিবেশ, খোলামেলা একটা পরিবেশ। বলছে মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান। বেড়াবে শব্দের অর্থ বেষ্টন করবে, ধরে রাখবে, ঘিরে রাখবে। সেই সঙ্গে নদীতে, কোথায় না নদীতে, দেশে, গায়ে, প্রত্যন্ত অঞ্চলে। তারপরেও আবার কবি বলছেন শেষ চরণে কবির আহ্বান, তিনি বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র প্রত্যাখ্যান করো, অস্ত্রকে রেখে দাও। অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্রটাকে কোথায় রাখো? গানের দুটি পায়ে। শিক্ষার্থী, তোমরাকে আগেই আমি বলেছি যে গান মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের দুঃখ মোচন করে, অন্যায় থেকে ন্যায়ের পথে নিয়ে আসে, অর্থাৎ সমাজকে একটা সুষ্ঠু শুভ বার্তা প্রেরণ করে এই গান এবং কবিতা। তো যাই হোক, কবি আবারও শেষ চরণে বলছেন যে অস্ত্র ফেলে দাও, অস্ত্রকে কোথায় রাখো? গানের দুটি পায়ে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, অস্ত্রের বিরুদ্ধে গান, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রেম, প্রীতি, ভালোবাসার জয়গান। তো এই গানের দুটি পায়ে, এই ব্যাখ্যাটা আমরা আরেকটু স্পষ্ট করে নেব। গান মানুষকে অহিংসা এবং ঐক্যবদ্ধ করে, তাই কবিতার কথক অর্থাৎ কবি নিজেই গানের সুরের দ্বারায় মানুষের মনের সমস্ত হিংসা, ক্লেদ, ঘৃণা, বিদ্বেষ সরিয়ে মানুষকে একাত্ম হতে আহ্বান জানিয়েছেন, এবং ব্যক্তি স্বার্থ চিন্তা দূর করে শান্তি আনার জন্য অস্ত্র ফেলে দিতে কবি আহ্বান জানিয়েছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরা ঘরে থাকো, পড়াশোনা চালিয়ে যাও। আমরা যতদূর পারছি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি।
আমরা শিক্ষক সমাজ আমাদেরও মনটা ভালো নেই, কারণ আমরা ক্লাসেই শান্তি পাই, তোমাদের সেই কচি কচি নিষ্পাপ মুখগুলো আমরা দেখতে পাচ্ছি না, এর জন্য আমাদেরও কষ্ট হচ্ছে। তো যাই হোক, হঠাৎ করে ঘরে আবদ্ধ থাকা এটা একটা কষ্টকর ব্যাপার, তবুও হ্যাঁ মানিয়ে নেওয়াই জীবন। আমি এটা বলবো, বারবার ক্লাসে বলি, হারার আগে হারবো না। হ্যাঁ, মানিয়ে নেওয়াই জীবন, মানিয়ে চলাই জীবন। তবুও তোমরা পিছিয়ে থাকো না, টুকটুক করে যত দূর পারছো পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, নিশ্চয় দেখা হবে, আবারও কথা হবে। ভালো থেকো, ধন্যবাদ। সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলো।